ড্যাপের ভবনের উচ্চতা নিয়ে আবাসন খাতের নানা অভিযোগ, সংশোধনের তাগিদ নগর পরিকল্পনাবিদদের। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা আজ, সংসদ ভবনের স্পিকার সিইসির বৈঠক, উন্মুক্ত হচ্ছে বঙ্গভবন। শুধু মোড়ক পাল্টালেই বেড়ে যায় চালের দাম, মুনাফা যায় অতি লোভীদের পকেটে, দেখার নেই কেউ। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার কেলেঙ্কারি, 3 ধাপ পরীক্ষা এড়িয়েও ঢুকে পড়ছে মানুষ, সুনামহানির শঙ্কা। বিপিএলএফের 2 দিন বিরতি, শীর্ষস্থান দখলে মাশরাফি সিলেটের, অবশেষে জয়ের দেখা পেল ঢাকা। শুভেচ্ছা, আমন্ত্রণ। সংবাদ সকালে বলছিলাম সংবাদ শিরোনাম, সঙ্গে আমি শিকা আজিজ। এবারে বিস্তারিত। প্রায় 2 কোটি মানুষের রাজধানী ঢাকাকে বাসযোগ্য ও নাগরিক সুবিধা বাড়াতে ডিটেইল এরিয়া প্ল্যান বা ড্যাপের গেজেট প্রকাশ করেছে রাজুক, যেখানে কোনো নির্দিষ্ট এলাকার শিক্ষা, সেবা, সড়ক, অর্থনৈতিক কর্মকাণ্ড ও জায়গার পরিমাণের উপর নির্ভর করবে সেই এলাকার ভবনের উচ্চতা। রাজুকের এমন সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কায় ক্ষুদ্র জমির মালিক ও আবাসন খাত আর সাধারণ মানুষের বাসস্থান অধিকার বিবেচনায় দ্রুত ড্যাপ সংশোধন ও বাস্তবায়নের তাগিদ নগর পরিকল্পনাবিদদের। ড্যাপ নিয়ে তরিক ইসলামের 2 পর্বের প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। রাজধানীর মিরপুর পল্লবীর পলাশনগর এলাকা কিছুটা অনুন্নত ও ঘনবসতিপূর্ণ এই এলাকায় বাস নিম্ন ও মধ্যম আয়ের মানুষের। মেজবাউর রহমান টিটু শারীরিকভাবে কিছুটা অসুস্থ মধ্যবয়স্ক এ মানুষের বাস পলাশনগর এলাকায়। অর্থনৈতিকভাবে অসচ্ছল টিটুর ইচ্ছা 6 ভাই সহ পরিবার নিয়ে ঠাঁই হবে বাবার রেখে যাওয়া এক টুকরো জমিতে। এটাই আমার বাবার একটা সম্পদ। আমরা 6 ভাই এখানে মাথা গুজার একটা ঠাঁই। কিন্তু বিপত্তি বাধে রাজুকের চলতি বছরে ড্যাপ বাস্তবায়নে, যেখানে ফ্লোর এরিয়া রেশিও বা ফারের জন্য কাজ অসমাপ্ত রেখেই চলে গেছেন ডেভেলপার। তো ডেভেলপার বলতেছে যে এখন 3 তলার উপরে বা 4 তলার উপরে দেওয়া যাচ্ছে, দিবে না 40 ফিট যেটা। তো 40 ফিট যদি দেয় তাহলে আমরা 4টা বাই থাকবো, আর 2টা বাই কোথায় যায় থাকবে। একই অবস্থা এই এলাকার প্রায় সব জমির মালিকের। ঘনবসতিপূর্ণ এলাকায় রাজুকের এমন সিদ্ধান্তে বিপাকে এই এলাকার জমির মালিক, প্লট, ফ্ল্যাট ব্যবসায়ী সবাই। আমরা 10 কাঠা জমির মধ্যে 40টা ফ্ল্যাট পাবো, সেইভাবে আমি টাকা ইনভেস্ট করে ফেলছি। লোকজন আমাকে টাকা দিয়ে দিছি। আমার ইনভেস্ট করার পরে, জমি কেনার পরে আমি এখন ফ্ল্যাট পাচ্ছি 40টা ফ্ল্যাটের মধ্যে 16টা ফ্ল্যাট। ড্যাব আসার পরে আমাদের সেই উপরে হাইট কমে যায়। হাইট কমার কারণে এখন সে বলছে আমি তো আপনাকে এই জায়গা দিতে পারবো না। রাজধানীবাসীর বাসস্থান অধিকারকে পাশ কাটিয়ে রাজুকের এমন সিদ্ধান্তকে অপরিকল্পিত এবং তা দ্রুত সংশোধনের দাবি এ নগর পরিকল্পনাবিদের। সকলের জন্য পরিকল্পিত যত জনসংখ্যা হবে তার প্রত্যেকের একটি মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করা, তার সুবিধা নিশ্চিত করা রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের দায়িত্ব এবং জনগণের অধিকার। এই বিষয়টুকু সুরাহা না করে যে কোনো পরিকল্পনা আসলে পরিকল্পনাই না। পরিকল্পিত নগরায়ন ও নাগরিক সুবিধা নিশ্চিতে ড্যাপের বাস্তবায়ন বলছে রাজুক। নগরবাসীর চাহিদা বিবেচনায় ড্যাপ রিভিউ ও তার পরিবর্তনের সুযোগ রয়েছে বলে জানান প্রকল্প পরিচালক। এই শহরের যে 2 কোটি মানুষ, আমরা 3 কোটি মানুষের বসবাসযোগ্যতার জন্য আমরা স্বপ্ন দেখছি 2035 সালে হবে। এই 3 কোটি মানুষকে সত্যিকার অর্থে একটি সুষ্ঠু এবং বসবাসযোগ্যতা এবং মানদণ্ড অনুযায়ী যেন তার বেসিক নিডটি পায়, তার জন্যই আসলে এই পরিকল্পনাটি প্রস্তুত করা হয়েছে। সেখানে কেউ কেউ ক্ষতিগ্রস্ত হতে পারে। চলতি বছর আগস্টে ড্যাপ গেজেট প্রকাশ করে রাজুক, যেখানে এলাকার নাগরিক সেবা ও সুবিধার উপর নির্ভর করে ভবনের উচ্চতা। রাজধানীবাসীর আবাসনে প্রতিনিয়তই বাসযোগ্যতা হারাচ্ছে স্বপ্নের এ নগরী। শহরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিতে পরিকল্পিত নগরায়নের কোনো বিকল্প নেই বলছেন নগর বিশেষজ্ঞরা। তরিক ইসলাম, দেশ টিভি, ঢাকা। আজ ঘোষণা করা হবে দেশের 22তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল। মঙ্গলবার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে এই কথা জানান প্রধান নির্বাচন কমিশনার। এর আগে বৈঠকে বসবে নির্বাচন কমিশন। সিইসি জানান সংসদের বিদ্যমান সদস্যরাই ভোট দেবেন রাষ্ট্রপতি নির্বাচনে। জয় যাদবের রিপোর্ট। আগামী 23 ফেব্রুয়ারির মধ্যে করতে হবে রাষ্ট্রপতি নির্বাচন।
এ লক্ষ্যে মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। সাক্ষাৎ শেষে নির্বাচন কমিশন ভবনে এসে সাংবাদিকদের সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বুধবার সকালে বৈঠকে বসবে কমিশন, সেখানেই চূড়ান্ত হবে তফসিল। এবং মাননীয় স্পিকারের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে এবং আলোচনা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন বিষয়ে আলোচনা হয়েছে। ওর পরে সিদ্ধান্ত হয়েছে যে আমরা অচিরেই নির্বাচনের তফসিল ঘোষণা করব। কাজেই আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল 11টায় আমরা কমিশন সভা করব। আমাদের সভা করে আমরা তফসিলটা উন্মুক্ত করব, হয়তো আপনারাও জানতে পারবেন। বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের কারণে ভোটার কম হবে কিনা নির্বাচনে, এমন প্রশ্নের জবাবে সিইসি জানান, সংসদের বিদ্যমান সদস্যরাই ভোট দেবেন। ওটার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। 6টা আসন বা 100টা আসনে বা নির্বাচন হচ্ছে যারা বিদ্যমান জাতীয় সংসদ সদস্য আছেন তারা ভোট, কেউ 5 জন অসুস্থতার কারণে বিদেশেও থাকতে পারেন। দ্যাট ডাজ নট হ্যাম্পার ইলেকশন। যতজন মাননীয় সংসদ সদস্য অ্যাভেলেবেল হবেন ভোট প্রয়োগের জন্য তাদের মাধ্যমে নির্বাচনটা অনুষ্ঠিত হবে। 22তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার 11 জাতীয় সংসদের সদস্যরা। 350টি সংসদীয় আসনের মধ্যে 302টি আসন আওয়ামী লীগের। প্রধান বিরোধী দল জাতীয় পার্টির হাতে 26টি, ওয়ার্কার্স পার্টির 4টি, জাসদ, বিকল্পধারা, গণফোরামের 2টি করে, আর তরিকত ফেডারেশন ও জেপি মঞ্জুর 1টি করে আসন রয়েছে। স্বতন্ত্র সদস্য আছেন 3 জন। বিএনপির পদত্যাগ করা 6টি আসনে উপনির্বাচন হবে 1 ফেব্রুয়ারি। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী সফরে যাবেন 29 জানুয়ারি। তার এই সফরে শিক্ষা নগরী হিসেবে রাজশাহীর স্বীকৃতি, কর্মসংস্থানের ব্যবস্থা দাবি করছেন বিশিষ্টজনরা। আছে আগের মতোই কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি। প্রধানমন্ত্রীর সফরে সেই দাবি পূরণ হবে এমনটা মনে করছেন বিশিষ্টজনরা। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহী সফর প্রায় 5 বছর পর। এই সময়ে রাজশাহীর দৃশ্যমান বেশ কিছু উন্নয়ন হয়েছে। তারপরেও প্রধানমন্ত্রীর সফর নিয়ে উৎসাহের কমতি নেই রাজশাহী অঞ্চলে, আছে প্রত্যাশাও। রাজশাহী মানুষ উন্মুখ হয়ে চেয়ে আছেন যে তিনি আসবেন এবং আসবার পরে রাজশাহীর জন্য কি বলবেন। তিনি আসছেন সামনে নির্বাচনকে সামনে রেখে, তিনি আবার নির্বাচিত হবেন এবং সর্বাধিক গুরুত্ব দেবেন শিক্ষা, সংস্কৃতি এবং বিজ্ঞান মনস্ক চিন্তা ভিত্তিক। সিটি পার্কে আমরা আরও যথাযথ শিক্ষক এবং ছাত্রদেরকে ইনভলভ করে সেখান থেকে অর্থ উপার্জনকারী আমরা গ্র্যাজুয়েট তৈরি করতে পারি। শিক্ষানগরীর সরকারি স্বীকৃতি নেই, সেই দাবি এবার জোরালো হয়েছে। কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনে আগের প্রতিশ্রুতির বাস্তবায়নের ঘোষণা চান বিশিষ্টজনরা। সেই সঙ্গে কৃষিভিত্তিক শিল্প, কর্মসংস্থানের দাবি থাকছে আগের মতোই। রাজশাহীর মানুষের দাবি, এখানকার বুদ্ধিজীবীদের দাবি, সব শ্রেণী পেশার মানুষেরই দাবি যে এখানে একটা কৃষি বিশ্ববিদ্যালয় হোক। কৃষি সামগ্রী রপ্তানির জন্য, বিশেষ করে আম, সবজি, মাছ, এগুলো রপ্তানির জন্য একটি বৈজ্ঞানিক পন্থা দরকার আমাদের। মাননীয় প্রধানমন্ত্রী একজন নারী ক্ষমতায়নের রোল মডেল, সারা বিশ্বব্যাপী তিনি পুরস্কৃত হয়েছেন অসংখ্যবার। সুতরাং তার কাছে আমরা নারীদের জন্য বিশেষ করে কিছু চাইব। প্রধানমন্ত্রীর সফরে রাজশাহীবাসীর প্রত্যাশা নিয়ে মঙ্গলবার বিশিষ্টজনদের সঙ্গে মত বিনিময় করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য AHM খায়রুজ্জামান লিটন। সেখানেও শিক্ষানগরীর স্বীকৃতি আর কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিটি জোরালোভাবে উঠে আসে। আলাদা ক্যাম্পাসই আছে, সেই ক্যাম্পাস আছে, বিল্ডিং আছে, শিক্ষক আছে, ছাত্র আছে। কাজে এখানে একটা বিশ্ববিদ্যালয় ঘোষণা করে দিলে খুব একটা বেশি অর্থ যে এই মুহূর্তে বিনিয়োগ করতে হবে তা কিন্তু নয়। দাবিগুলো রাজশাহীর জন্য কতটা গুরুত্বপূর্ণ তা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে মেয়রের কাছে দাবি জানান বিশিষ্টজনরা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। মিল মালিক ও কর্পোরেট কোম্পানিগুলোর চাল নিয়ে চালবাজি এখন প্রকাশ্যে। খুচরা বাজারে প্রতি কেজি সরু চাল 71 থেকে 72 টাকায় বিক্রি হলেও শুধু মোড়ক পাল্টিয়ে পলিপ্যাকে কর্পোরেট কোম্পানির নামে তা বিক্রি হচ্ছে 78 থেকে 80 টাকায়। কোন প্রক্রিয়ায় এ মূল্য নির্ধারণ তার সঠিক কোনো উত্তর নেই জেলা বিপণন কর্মকর্তার কাছে। চাল নিয়ে কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের 3 পর্বের ধারাবাহিকের দ্বিতীয় প্রতিবেদন।
দেশের মানুষের প্রধান খাদ্যপণ্য চাল নিয়ে বহুদিন ধরেই চলছে চালবাজি। বর্তমানে মোটা ও সরু চালের দাম বেড়েছে অসহনীয় পর্যায়ে। কুষ্টিয়ার খুচরা বাজারে সরু মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৭১ থেকে ৭২ টাকা কেজি দরে। ওই একই চালই বড় বড় মিল মালিক ও কর্পোরেট কোম্পানিগুলো মোড়ক পাল্টিয়ে পলি প্যাকেটে বিক্রি করছেন ৮ থেকে ১০ টাকা বেশি দামে। দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট কোম্পানি ও মিল মালিকদের অতি মুনাফা লাভের প্রবণতায় অস্থিরতা কমছেই না চালের বাজারে। আসলে মিলের যেগুলো মিনিকেট রয়েছে এখানে সর্বোচ্চ ৭১ টাকার মধ্যে বিক্রি হচ্ছে, আর ব্র্যান্ডেড কোম্পানির মিনিকেটগুলো ৮০ টাকা পর্যন্ত বাজারে ৮০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। কিছু সংখ্যক রাখি যে অনেক কাস্টমার আছে, তারা যেমন ভিআইপি মানুষ, তারা চায়, সেক্ষেত্রে আমরা রাখি, তবে সেগুলো খুবই কম। চালের বাজারের অস্থিরতার পেছনে মিল মালিক ও কর্পোরেট কোম্পানির সিন্ডিকেটকে দুষছেন সাধারণ মানুষ। সরকারের নজরদারি বাড়ানোর তাগিদ তাদের। একই চাউল দুই ধরনের দাম, তাহলে আমরা ভোক্তারা অবশ্যই প্রতারণা হচ্ছে। আমরা চাচ্ছি যে একই বাজারে একই রকম একই নামের চাউল থাকুক, সেটা যাতে 2 রকম বা 3 রকম 5 রকম প্যাকেট জাত না হয়। প্রতারণা হচ্ছে এই যে আপনার খোলা চাউলটা আছে প্যাকেট জাত করে আপনি বেশি নিচ্ছে দাম, খাচ্ছে তো একই জিনিস। এটা অবশ্যই আছে, আপনার সরকার থেকে মনিটর করা উচিত। আর মিল মালিকরা বলছেন কর্পোরেট কোম্পানিগুলোর অস্বাভাবিক মুনাফা লাভের প্রবণতায় অস্থিরতা কাটছে না চালের বাজারের। কোম্পানিগুলোর মাত্রাতিরিক্ত দাম নির্ধারণের কারণে বিপাকে রয়েছেন তারাও। তাদের হিউজ পরিমাণ স্টক তারা রাখতে পারে, আমরা আমাদের স্টক রাখার মতন পর্যায়ে হয় না। বিধায় এখানে বড় ধরনের একটা ডিফারেন্স, বড় ধরনের একটা ব্যবসায়ী যে একটা যে প্রভাব এখানে সবসময় পড়ে। প্যাকেটজাত যে প্রোডাক্টটা করে থাকে সেই প্যাকেটটার রেট অনেক বেশি হয়ে যায়, আমাদের থেকে পার্থক্য হয়ে যায়। এই পার্থক্যটা কম হলে ভোক্তা সকল চাউল নিয়ে হয়তোবা উপকৃত হবে। এদিকে বাজার নিয়ন্ত্রণকারী কর্মকর্তারা দিচ্ছেন দায়ী সারা বক্তব্য। বলছেন মূল্য নির্ধারণের বিষয়টি যৌক্তিক কিনা খতিয়ে দেখবেন তারা। মূল্যটা যৌক্তিক কিনা সেটা আমরা যদি খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিতে এটা নিব যে কোনো প্রকার অনিয়ম সেখানে যদি থেকে থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। সরকারি সংস্থাগুলোর কঠোর তদারকির মাধ্যমে মিল মালিক ও কর্পোরেট কোম্পানিগুলোর অধিক মুনাফা লাভের প্রবণতা বন্ধে কার্যকারী পদক্ষেপের দাবি সাধারণ মানুষের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। খালি কন্টেইনারে বারবার বিদেশে পাড়ি দেওয়ার ঘটনায় অর্জিত সুনাম নষ্ট হওয়ার শঙ্কায় পড়েছে চট্টগ্রাম বন্দর। গেল ১৩ বছরে ৮ বার এমন ঘটনায় শুধু মানুষ গেছে তাই নয়, গবাদি পশুও কন্টেইনারে বিদেশে গেছে। বন্দর কর্তৃপক্ষ অবশ্য এসব নিয়ে খুব বেশি মাথা ঘামাতে নারাজ। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন আলমগীর সবুজ। কয়েকদিন আগে চট্টগ্রাম বন্দর থেকে মালয়েশিয়া বন্দরে যাওয়া একটি কন্টেইনার থেকে ফাহিম নামের এক বাংলাদেশি কিশোরকে উদ্ধার করে মালয়েশিয়ার পেনাং বন্দরের কর্মকর্তারা। উদ্ধার হওয়া কিশোর কন্টেইনারে ঘুমিয়ে পড়েছিল দাবি করলেও আগেও একাধিকবার এই ধরনের ঘটনায় বন্দরের নিরাপত্তা প্রশ্নের মুখে ফেলেছে। সাধারণত একটি খালি কন্টেইনার জাহাজে উঠানোর আগে অন্তত 3 ধাপে যাচাই বাছাই করতে হয়। প্রথমে ডিপো কর্তৃপক্ষ কন্টেইনারের দরজা খুলে দেখার পর সেটি বন্দরে প্রবেশের সময় আবার তল্লাশি করার কথা নিরাপত্তা কর্মীদের। এরপর জাহাজে তোলার সময় আবারও খুলে দেখার নিয়ম রয়েছে। বন্দর ব্যবহারকারীদের প্রশ্ন, এই কঠোর নিয়ম থাকার পরও কিভাবে মানুষ ঢুকে পড়ছে এইসব খালি কন্টেইনারে? ইনভেস্টিগেশন করা হয় তাহলে এটা হয়তো বেরিয়ে আসবে যে আসলে কোন জায়গায় এই জিনিসটা হয়েছে বা হয়েছে। এটা যদি ঠিকভাবে প্রপারলি ইনভেস্টিগেট করা হয় এটা মেবি হয়তো বের হয়ে আসতে পারে। বন্দরের যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের সাথে কিন্তু এই যে সেফটি এবং সিকিউরিটি যে এই বিষয়টা কিন্তু জড়িত আছে। তো আমাদের দেশ থেকে যদি এইভাবে বিভিন্ন ধরনের ঘটনাগুলো ঘটতে থাকে তাহলে অবশ্যই আমাদের এই যে বন্দরের যে উত্তরোত্তর যে সমৃদ্ধি, যে সুনাম, আমাদের যে বিশাল অর্থনীতির সাথে বন্দর জড়িত, এই জায়গাটাতে কিন্তু আমাদের একটা বদনাম হয়ে যাচ্ছে সারা বিশ্বে। 2010 সাল থেকে এই পর্যন্ত 8 বার এমন ধরনের ঘটনার মুখোমুখি চট্টগ্রাম বন্দর। কন্টেইনার করে বিদেশ চলে যাওয়াদের মধ্যে 3 জন দম বন্ধ হয়ে মারা গেছেন, 6 জনকে ফিরিয়ে আনা হয়েছে বিভিন্ন বন্দর থেকে। তবুও বন্দর কর্তৃপক্ষ এই দায় নিজের কাঁধে নিতে নারাজ। চট্টগ্রাম বন্দরের এক্ষেত্রে নিরাপত্তার কোনো ঘাটতি নেই। আমরা যথারীতি আমাদের এখানে শত শত কন্টেইনার যাচ্ছে আসছে, আমরা এই বিষয়টা এনশিওর করি। খালি কন্টেইনার আমরা গেটে চেক হয় এবং ওটার আগে চেক হয়। আমাদের যে লেবাররা আছে এই কন্টেইনারগুলা উঠায় নামানোর জন্য, তারাও বিষয়টা দেখে। সুতরাং এক্ষেত্রে আমাদের কোনো ল্যাপস নাই। এটা অন্য কোনো জায়গায় হয়েছে কিনা সেই বিষয়টা আমরা যথারীতি খতিয়ে দেখব। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পরে যথারীতি হয় মামলা, আর তা থানার 4 দেওয়ালের মধ্যেই বন্দি থাকে। আলোর মুখ দেখে না কোনো মামলার নথি বা আসামির নাম।
আলমগীর সবুজ, দেশ টিভি, চট্টগ্রাম।